যদি পাকিস্তান এবং বাংলাদেশের এই সেনা সংখ্যা যদি মিশে যায়, তাহলে আমরা একটা রাফলি হিসেব করেছি, আপনি শুধরে দেবেন, ঠিক করে বলে দেবেন সেটা, 8,17,000-এর মতো কাছাকাছি সৈন্যের সংখ্যাটা দাঁড়ায়। আর ভারতের 14,55,000, হিসেবটা এইরকমই একটা মোটামুটি সংখ্যা দাঁড়ায়। সুতরাং সেটা ভারতের কাছে কতটা বিপজ্জনক হতে পারে যদি পাকিস্তান এবং বাংলাদেশ কমপ্লিটলি একযোগে যুদ্ধের পথে হাঁটে? আমার একটুখানি দুঃখ লাগলো যে তুমি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম দিন থেকে যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ প্যারামিলিটারি ফোর্সেস, এবং সেই প্যারামিলিটারি ফোর্স যদি টোটাল মাল্টিপ্লাই করা যায় তাহলে আরো 10 লক্ষের বেশি, এবং তাদের ট্রেনিং অ্যাজ টাফ, অ্যাজ গুড অর অ্যাজ ব্যাড, হোয়াটএভার ইউ সে, লাইক আর্মি। সুতরাং আজকে বাংলাদেশে আমরা বিএসএফরা আমরা আমাদের মধ্যে অনেকে শহীদ হয়েছে, তাদের আমি জয় হিন্দ বলে স্যালুট জানাই এখানে বসে। আমার নিজের কোম্পানির 2টি ছেলে প্রথমে, পরবর্তীকালে আরো তারা শহীদ হয়েছে। এই জন্যে আমরা করতে চাইনি, আমরা এই দিন দেখতে চাইনি। তাদের আত্মা আমাদের কাছে জিজ্ঞাসা করবে যে সাব ক্যা হো গিয়া, তখন আমার কাছে কিন্তু সেই আত্মার জবাব থাকবে না, কারণ আমরা কোনোদিন চিন্তা করতে পারিনি যে এই ধরনের একটা 180 ডিগ্রি ঘুরে যাওয়া আমি চেনা যায় না। বাংলাদেশে একটা আমাদের ইন্টারনাল ব্যাপার, সেটা হঠাৎ করে তোমরা পাকিস্তানকে এইভাবে সারেন্ডার করছো, তার সামনে একেবারে সাষ্টাঙ্গ হয়ে যাচ্ছ। আমি এটা বুঝতে পারছি না যে পাকিস্তানের আছেটা কি। পাকিস্তান এখন সবচেয়ে বেশি ঋণের ভারে জর্জরিত, তাও চায়নার কাছ থেকে, এবং সেই পাকিস্তানকে যদি আবার তারা ফিরিয়ে আনতে চায়, সেটা অফকোর্স যদি ওরা কোনো রকম ভাবে তারা মানে ধৃষ্টতা দেখায়, সেটা মাঠে হোক চিন্তা ভাবনায় হোক, ভারতবর্ষ চুপ করে থাকবে না। কেননা ভারতবর্ষে ডেমোক্রেসি আছে, সেখানে আমাদের আলোচনার পরিসর রয়েছে, আমাদের মতান্তর হতে পারে, কিন্তু এই রকম দুঃসময়ে যখন দেখা যাচ্ছে যে হয়তো তারা আরো বেশি আমাদের উপরে চেষ্টা করবে প্রভোগ করতে, আমি বলবো আমাদের মনান্তর যেন না হয়। আমরা ভারত মাতাকে রক্ষা করার জন্য চিরকালই এক সুরে এক তালে আমরা কথা বলেছি, আজকেও তাই হবে, ভবিষ্যতেও তাই হবে। তবে হ্যাঁ, ভারতবর্ষে যুদ্ধ চায় না, আমরা কেউ কোনোদিন চাইনি, যার জন্য দেখা গেছে যে যুদ্ধ যখন আমাদের উপরে দাবিয়ে দেওয়া হয়েছে, তখন নিজের রক্ষা করার জন্য, দেশ রক্ষা করার জন্য বাধ্য হয়ে তাকে আমরা রিভার্ট করতে হয়েছে, তাকে রিটালিয়েট করতে হয়েছে। আমরা কোনোদিন আগের থেকে কিন্তু কিছু করিনি। সুতরাং এই যে 25 লক্ষ, তারা কিন্তু খুব কম স্ট্রেংথ নয়। আজকে সিআরপিএফ এর যে রয়েছে, the largest paramilitary force in the world, BSF largest border guarding force in the world, এমনি নয়, এবং প্রত্যেকেই very well qualified, very well leadership। সুতরাং চিন্তার কোনো কিছু নেই, কিন্তু প্রশ্ন উঠছে এই জায়গাটায়। স্যার এইটা একটু জানতে চাইবো যে বাংলাদেশটা পূর্ব দিকে, পাকিস্তানটা রয়েছে পশ্চিমে, আমরা এই সময়টা পার্টিকুলার দেখি, এই শীতের সময়টা আপনি খুব ভালো সেটা জানেন যে সিয়াচেন দিয়ে বারবার পাকিস্তান ঢোকার চেষ্টা করে, এবং কখনো কখনো তারা অনেকটা ঢুকেও আসে, এবং ভারতীয় মিলিটারি সদা নজর সেদিকে রয়েছে। যদি ওই পাশ থেকে পাকিস্তান কোনোভাবে ঢোকার চেষ্টা করে, এদিক থেকে যদি বাংলাদেশ পাকিস্তানের মদতে ঢোকার চেষ্টা করে, তাহলে কি ভারতের কাছে পরিস্থিতিটা একটু সংকটজনক হয়ে দাঁড়াবে? না, প্রশ্ন হচ্ছে যে সিয়াচেন একদিকে, ঢাকা অন্যদিকে, ঠিক আছে না? সুতরাং সিয়াচেনে নর্মালি স্নোফল হওয়ার পরে চেষ্টা কেউ করে না, কারণ সেখান থেকে বেঁচে ফেরার কোনো ইয়ে নেই। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে অনেকগুলো জিনিস আমরা প্রবাবলি আমাদের দেখতে হবে। ওয়ান, যে একটা ইনফিল্ট্রেশনের জায়গা কিন্তু অনেকগুলো আছে। এখন তুমি হয়তো জানি না পুঞ্চ কিংবা রাজৌরি এদিকে কোনোদিন গেছো কিনা, এই জায়গাটা এখনো ওখানে স্নোফল খুব কম হয়, এবং এই রাস্তাগুলো বহুবার অতীতে ব্যবহার করা হয়েছে যে এখান থেকে ইনফিল্ট্রেট করা। সেখানে ইনফিল্ট্রেশনটাকে চেষ্টা করুক, আমরা তো চাইবো, করো না চেষ্টা, কিন্তু তুমি তো না ঢুকতে পারবে না, ফেরত যাবে, তোমার ডেড বডিও আমরা ফেরত দেবো না। সিমিলারলি ওয়েস্টার্ন থিয়েটারে
ওয়েস্টার্ন থিয়েটারে আমরা ওখান থেকে যে জায়গাগুলো আছে যেখান থেকে হতে পারে 13-14 হাজার ফিট ওপর থেকে ওরা চেষ্টা করে, কারণ সেই সময় একটুখানি ইয়ে হয়ে যায়। এই যে আমরা যুদ্ধটা হলো কার্গিলটা হলো যে একটা কনসেপ্ট ছিল যে যখন উইন্টার পড়বে, কারণ ওটা অলমোস্ট 15,000 ফিট ওপরে, যখন উইন্টার আসবে তখন আমরা ইন্ডিয়ান ফোর্সেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পাকিস্তান ফোর্সেস উইল গো টু দ্য লেসার হাইট প্লেস, এবং সেখানে তারপরে যখন হবে এই একটা আমাদের মধ্যে একটা মানে দুই দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। বাট যেখানে রয়েছে এইরকম মোশাররফের মতো একজন কমান্ডার, সে তো হতে দেবে না, যার ফলে কি হলো যে তারা ঢুকিয়ে দিল এবং সেইটাকে গ্রাহ্য না করে, যেটা বেশ কয়েক বছর ধরে ফরচুনেটলি আমারই একটি ব্যাটালিয়ন ওখানে ছিল, যার কমান্ডান্ট হিজ pious and brave soul rest in eternal peace, সেই ছেলেটি তাকে বললো आर्मी যে तुम लोग नहीं जाओगे, बोलो नहीं सर हम तो अपने जगह पर यहीं पर ही जमे रहेंगे। সেটা 13,000 ফিট ওপরে, এবং সেই সময় আমরা খবর পেয়েছিলাম যে গ্র্যাজুয়ালি ওই বকরওয়ালদের ড্রেস পরে তারা ভেতরে ঢুকছে, একটা পিটুনি, অর্থাৎ তার ভেতরে কি কি আছে। আমরা যদি সেই সময় আমরা রিয়াক্ট করতে পারতাম তাহলে কিন্তু এই যে আমাদের 500-র ওপরে যারা মারা গেছেন অফিসার এবং জওয়ান মিলিয়ে, তাহলে হয়তো সেই দুঃখটা হতো না। কিন্তু দেখিয়ে দিয়েছি আমরা যে তোমাদের যত ইয়ে হোক না কেন, তোমাদের বদমাইশি, আমরা সেখানে কিন্তু তোমাদের ছেড়ে দেব না, যত রক্তই দরকার পড়ুক না কেন। ঠিক, সমীর বাবু কয়েকজন কমেন্ট করেছেন, আমি একটু পড়ি। এস দাস একজন বলেছেন, বাংলাদেশে কোনো ভদ্রলোক থাকে না, সেই কারণে পশ্চিমবঙ্গকে মাননীয় শ্যামাপ্রসাদ বাবু আলাদা করে নিয়েছেন। স্যালুট শ্যামাপ্রসাদ বাবু, এটা উনি বলছেন। এস দাস ইন্দিরা একটু আরেকবার বলবে? হ্যাঁ, একজন লিখেছেন এস ডি দাস, তার নাম হচ্ছে ডি দাস, তিনি কমেন্ট করেছেন আমাদের এই অনুষ্ঠানটা শুনে। তিনি বলছেন বাংলাদেশে কোনো ভদ্রলোক থাকে না, সেই কারণে পশ্চিমবঙ্গকে মাননীয় শ্যামাপ্রসাদ বাবু আলাদা করে নিয়েছিলেন। স্যালুট শ্যামাপ্রসাদ বাবু। অন্তত আমি কোনো দেখো, আমি অ্যাজ অ্যান এক্সপার্ট প্যানেল নিয়ে হয়ে আমি এতে কোনো ময়কানে যেখানে জিনিসটা পলিটিক্সের দিকে চলে যায়, তখন ভালো হয় কি খারাপ হয় আমি কিচ্ছু মতামত দেব না। সুতরাং যিনি যেটা ভালো বুঝেছেন মিস্টার দাস, শ্যামাপ্রসাদ যথেষ্ট মানে স্মরণীয় ব্যক্তি, তিনি নিশ্চয়ই করেছেন দেশের জন্য, বাঙালিদের জন্য। কিন্তু আমরা যে আলোচনাটা করছি তার সঙ্গে এর কোনো ডাইরেক্ট যোগাযোগ আছে বলে মনে হয় না। আরেকজনের বক্তব্য একটু পড়ি আমি। কাকলি নস্কর দাস